ফারহান কিছুপল বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে থেকে পরক্ষণে প্রচণ্ড ক্ষিপ্রতার সহিত নিচে নামতে থাকে। ভয়ে ইউসরাত তার পরিধের শার্ট চেপে ধরে। তার পদযুগল থামে গাড়ির সামনে গিয়ে। ফারহা হা করে ইউসরাতের রুমেই দাঁড়িয়ে আছে। সাদিয়া তাকে তাড়া দেয়। ফারহা, ওরা তো চলে গেল, তুমি যাবে না? তার কথায় ফারহার চেতনা ফেরে। তার আনরোমান্টিক ভাই যে এভাবে ফিল্মি স্টাইলে কোলে নিতে পারি তা তার কল্পনার বাহিরে ছিল। সে দুই দিকে মাথা ঝেড়ে নেয়। সকলের থেকে বিদায় নিয়ে প্রস্থান করে। গোলাম রব্বানী, মারিয়াত বেগম, আম্বিয়া, সাদিয়া আর সাদিয়ার স্বামী আকরামও তার সাথে চলে। মারিয়াত কাঁদতে কাঁদতে নামছে। সাদমান ভয়ে ভয়ে সাদিয়ার দিকে তাকিয়ে বলে, মা, ইরাত আপুকে সাদ ভাই কিডন্যাপ করেছে কেন? আপুকে কি বেচে দিবে? খালাম্নি তো বেশি কাঁদছে। সাদমান সাদিয়ার ছোট ছেলে। বয়স 6। সে বয়সে ছোট হলেও চলে বড়দের সাথে। সাদকে তার প্রচুর পছন্দ। কিন্তু কাল থেকে তার রাগী রাগী ভাব দেখে সে ভয়ে লুকিয়ে লুকিয়ে থাকছে। এখন আবার এমন করাতে ভয়ে বেচারা চুপসে আছে। সাদিয়া ছেলেকে কোলে নিয়ে ওদের বিদায় দিতে নামে। না বাবা, বেচে দিবে না। সাদ ভাই এখন ইরাত আপুর বর হয়, তাই তাকে নিজের বাসায় নিয়ে যাচ্ছে। সাদমান ঠোঁট উল্টে ভাবুক হয়ে বলে, তো সিরাত আপু আসবে না? আমরা না প্ল্যান করলাম সিরাত আপুকে নিয়ে গেলে তার সাথে যাব। তো ইরাতকে নিচ্ছে কেন? সিরাত আপু কই? ফারহা আপু তো চলে গেল। আমি যাব না? ইরাত আপু আমাকে নিবে না? না বাবা, এখন যাওয়া যাবে না। আম্মু তোমাকে পরে নিয়ে যাব। সাদমান আরও কিছু বলতে নেই, কিন্তু ততক্ষণে তারা বাসার বাহিরে চলে এসেছে। ফারহানকে দেখে সে আর কথা বলে না। ফারহাকে দেখে সে গাড়ির দরজা খুলতে বলে। ইউসরাত বাবা মাকে ধরে আবার কান্না করছে। অনেক সময় নেওয়ার পর তাকে গাড়িতে বসানো যায়। বিদায়ের পুরো সময়টা গোলাম রব্বানী ভাব গম্ভীর রেখেছে। হয়তো না হয় ইউসরাতকে নেওয়া সম্ভব হতো না। গাড়িতে বসে ইউসরাত ননস্টপ কেঁদেই যাচ্ছে। তার অবস্থান ফ্রন্ট সিটে। ড্রাইভিং করবে ফারহান। ফারহা বসেছে পিছনে। ফারহান ইউসরাতের সিটবেল্ট লাগিয়ে তারপর গাড়ি স্টার্ট করে। আধ ঘণ্টা সময় অতিক্রম করলেও ইউসরাতের থামার নাম নেই। রাত, এবার থামো। তোমাকে মেরে গঙ্গায় ভাসানো হবে না, আর না তো কেউ মরেছে। এভাবে মরাকান্না বন্ধ করো। ইউসরাত নাক টেনে বলে, সাদ ভাই, আপনি কি দেখতে পারছেন না যে আমি মরেছি? স্টপ, রাত বাজে বকো না। সাদ ভাই, আমি আপনার সাথে সংসার করব না। তুমি সংসার আমার সাথেই করবে, আর করতে তুমি বাধ্য। ইউসরাত এত অধিকার সম্পন্ন কথা মানতে নারাজ। সে নাক টেনে বলে, ভাইয়া, আপনি আমাকে তুমি বলে ডাকবেন না। ফারহান বিরক্ত হয়ে একবার ঘাড় ঘুরিয়ে তাকিয়ে সামনে ফিরে বলে, কেন? কি সমস্যা তুমি ডাকলে? ইউসরাত সাদের দিকে আর চোখে তাকায়। আমার শরম করে তাই। আজব, আমি কি আগে তোমাকে তুমি ডাকিনি? সে যাই হোক, এখন ডাকবেন না। ফারহা পেছন থেকে চোখ বড় করে তাদের দেখছে। এখানে যে সেও আছে সেটা যেন তারা ভুলেই গেছে। সে গলা খাকারি দেয়। ফারহান মিররে তাকিয়ে বলে, বনু, কোনো সমস্যা? না ভাই, কোনো সমস্যা নেই। ইউসরাত পেছন ফিরে আচানক বলে, ফারু, তুই একটা বেঈমান। তার কথায় ফারহান, ফারহা দুজনেই বিস্ময়ে একত্রে বলে, কি হ? ইউসরাত নড়েচড়ে বসে। আর চোখে ফারহানকে দেখে বলে, তুই এত বিপদে আমাকে একটুও সাহায্য করিসনি। জমের মুখে একা ছেড়ে দিলি। ফারহা ঢোক গিলে ভাইয়ের দিকে তাকায়। আমি কিভাবে? স্টপ, অনেক হয়েছে বকবক। রাত, আমি যেন আর একটা কথাও না শুনি। ফারহা থেমে যায়। মনে মনে বলে, ভালোই হয়েছে তুই আমার ভাবি হয়েছিস। আমার তো আনন্দই লাগছে। ইউসরাত অন্য কথা বলতে নেয়। হুট করে গাড়ি ব্রেক করাতে সামনে ঝুঁকে পড়ে। ফারহান রাগ নিয়ে বলে, নিষেধ করেছি কথা বলতে। ইউসরাত তবুও মুখ খুলতে নেয়। ফারহান অকস্মাৎ তার দিকে ঝুঁকে যায়। সোজা গালে চুমু দিয়ে বসে। হতবম্বে ইউসরাতের মুখ হা হয়ে গেছে। ফারহা হা করে তাকিয়ে আছে। ফারহান 5 সেকেন্ড সময় নিয়ে সরে আসে। ভাই।
ইউসরাত চিল্লিয়ে কিছু বলতে নেয়। ফারহান ফের চুমু খায়। এবার কিছুটা শব্দ হয়। ফারহা কানে হাত দিয়ে চোখ খিচে আছে। তার ভাই বোনের সামনে এভাবে বুকে চুমু দিয়ে দিল। তার বিস্ময় কিছুতেই কাটছে না। যে ফারহান সবসময় মেয়েদের ইগনোর করে চলে সে আজ একদিনে হুট করে কোলে তুলে নেওয়া, কিস করা এসব করছে। বড় হওয়ার পর সে সিরাত ইউসরাত থেকেও যথেষ্ট দূরে থাকত। সেখানে আজ রাগের বসে ডিরেক্ট কি। ইউসরাত লজ্জায় চোখ খিচে ঠোঁটে ঠোঁট চেপে বসে আছে। তার কথা বন্ধ হয়ে গেছে। ফারহান থাপড় দিতে পারে তা তার জানা। বাট কিস, এটা সম্পূর্ণ অভাবনীয়। ইউসরাত লজ্জায় চোখ খিচে ঠোঁটে ঠোঁট চেপে বসে আছে। তার কথা বন্ধ হয়ে গেছে। ফারহান থাপড় দিতে পারে তা তার জানা। বাট কিস, এটা সম্পূর্ণ অভাবনীয়। ফারহান ড্রাইভিংয়ে মন দেয়। মাঝে একবার আর চোখে ইউসরাতকে দেখে। পুরো জার্নিতে ইউসরাত আর একটা কথাও বলেনি। চুপচাপ ভদ্রা বালিকা হয়েছিল। ফারহা ইউসরাত একটা পাঁচতলা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। বাড়িটি ফারহানের বাবা আর চাচার। তারা ফারহানের জন্য অপেক্ষারত। সে গাড়ি পার্ক করে আসলে সবাই একসাথে ভেতরে যাবে। রাত অনেক হলেও কৃত্রিম আলোয় চারপাশ চকচকে আলোকিত। ইউসরাত বাড়ির নেমপ্লেটের দিকে তাকায়। বড় অক্ষরে সুলতান ভিলা লেখা। সুলতান ফারহানের দাদার নাম। পুরো বাড়িটা সাদা রং করা। এই বাড়িটি পছন্দসী হলেও ইউসরাত এর আগে মাত্র ৩ বার এসেছিল, এই নিয়ে ৪ বার হবে। তার ২০ বছর অতিক্রান্ত জীবনে এই বাড়িতে সে মোট ২ দিন থেকেছে। এখানে থাকতে আসবে সেটা তার ভাবনাতেও আসেনি। অথচ আজ তাকে অনির্দিষ্টকাল থাকার জন্য বেঁধে নিয়ে এসেছে। এখন থেকে তাকে ফারহানের সাথে থাকতে হবে কথাটা মাথায় আসা মাত্র দুঃখে তার ঠোঁট উল্টে গেল। মুহূর্তে চেহারা কাদো কাদো হয়ে যায়। ফারহান গাড়ি পার্ক করে এসে ইউসরাতের এমন রিয়েকশনে ভ্রু কুঁচকে নেয়। এর আবার কি হল? কিছুক্ষণ আগেও তো ভালো দেখলাম। গিরগিটির চেয়েও দেখি দ্রুত রং বদলায়। ভাইয়া কিছু বলেছ? ফারহান ইউসরাত দুজনেই ফারহার দিকে তাকায়। না। চল যাওয়া যাক। ফারহান সামনে পা বাড়ায়। ফারহা তার পিছে চলে। ইউসরাত এক জায়গায় দাঁড়িয়ে আছে। ফারহান তাকে আসতে না দেখে আবার ফিরে আসে। রাত তুই কি কোনোভাবে কোলে উঠতে চাচ্ছিস? মানে? না মানে মনে হচ্ছে কোলে উঠতে চাস কিন্তু বলতে পারছিস না তাই এভাবে দাঁড়িয়ে পড়ছিস। ইউসরাত হাঁ করে তার দিকে তাকিয়ে আছে। তাকে নড়তে না দেখে ফারহান ভ্রু উঁচিয়ে একদম এগিয়ে বলে, কোলে নিব। ইউসরাত না দাঁড়িয়ে দৌড় দেয়। একে এখন আর বিশ্বাস করা যায় না। তখন হুট করে কিস করে বসেছে। ফারহানদের বাসায় রমরমাট অবস্থা। তাদের আত্মীয়রা অনেকেই আছে। সবাই সুন্দর করেই বউ ঘরে তোলে। কিন্তু নতুন বউয়ের এমন সাধারণ পোশাক গায়ে দেখে সকলে মনে মনে না খোশ। তার উপর নাক মুখ লাল করে চোখ ফুলিয়ে লাল করে অবস্থা খারাপ করে রেখেছে। সাদ ভাই, আমি এই শাড়ি পরব না। মোট কথা এখানের কিছুই পরব না। কথা শেষ করে ইউসরাত হাত দিয়ে চোখ থেকে ঘুরে দাঁড়ায়। ছি ভাইয়া, এভাবে কেউ উলঙ্গা হয়ে ঘুরে? ফারহান ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল মুছছিল। সবে গোসল করে বেরিয়েছে। পরনে তার শুধু একটা ট্রাউজার। গায়ে এখন কিছু জড়ায়নি। এর মধ্যে আচানক ইউসরাত রুমে ঢুকে নিজের মতো বক্তব্য শুরু করাতে সে ঘুরে দাঁড়ায়। এতে তার ফর্সা উন্মুক্ত শরীরের উপরিভাগ চোখ পড়াতে ইউসরাত নিজের কথা শেষে এমন মন্তব্য ছুড়ে দেয়। উলঙ্গ শব্দটা শুনে ফারহান বিস্ফোরিত চোখে একবার নিজের শরীরের দিকে তাকায়। তারপর ট্রাউজারে হাত দেয়। না, নিচে তো ট্রাউজার আছে। বেয়াদব! আমি উলঙ্গ হয়ে ঘুরছি না। এদিকে আয়, উলঙ্গ কাকে বলে উদাহরণসহ তোকে বুঝিয়ে দি। ইউসরাত চোখ বড় বড় করে ঘুরে তাকায়। ফারহান ততক্ষণে তার হাত দুটো পেছনে মুছড়ে ধরে। তোর চোখে আমাকে উলঙ্গ লাগছে না। ফারহানের খোলা বক্ষ সামনে দৃশ্যমান হতেই ইউসরাত চোখ বন্ধ করে নেয়। ছি ভাইয়া, আমি বললে দোষ, অথচ আপনি নিজেই যখন তখন অসভ্যতা করছেন। ফারহান দাঁতে দাঁত চেপে নেয়। আমি তোর সাথে অসভ্যতা করি? তুই সভ্য নারী কোনো খেয়ালে একটা পুরুষের ঘরে অনুমতি ছাড়া আসিস? আমি তো একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি তাই এত দিকে খেয়াল ছিল না। খেয়াল কোনো রাজকার্য করাতে থাকে? সরি।
ফারহান হাত ছেড়ে দেয়। ইউসরাত এক চোখ খুলে তার অবস্থান দেখে নেয়। এখন খালি গা দেখে আবার চোখ বন্ধ করে। ভাইয়া, তুমি কি শার্ট পরেছ? ফারহান টি শার্ট পরতে পরতে আর চোখে তার স্টুপিড বউয়ের দিকে তাকায়। না, ভাবছি আজ আমি এভাবে থাকব। না ভাইয়া, প্লিজ শার্ট পরো, তোমার সাথে আমার কথা আছে। ফারহান বাঁকা হেসে বলে, সরি, তোমার আবদার রাখা যাচ্ছে না। ইউসরাত এবার না পেরে চোখ থেকে হাত সরায়। কড়া করে কিছু বলতে যাবে তার আগে দেখে ফারহান বিছানা ঝাড়ছে। গায়ে কালো রঙের টি শার্ট জড়ানো। আজব, আমার সাথে নাটক করছে। শালা! মনে মনে গালি না দিয়ে জোরে বল। ইউসরাত একটু নড়ে চড়ে দাঁড়ায়। গলা খাকারি দিয়ে বলে, ভাইয়া, আমি তোমার বউয়ের জন্য কিনা শাড়ি চুরি পরব না। ফারহান ভ্রু কুঁচকে বলে, আমার বউয়ের জন্য কিনা শাড়ি? জি, তোমার বউয়ের জন্য কেনা শাড়ি আমি পরব না। আমি কেন অন্যের শাড়ি পরব? তুমি প্লিজ তাদের বলে দাও। শ্বশুর বাড়ি আজ ইউসরাতের প্রথম দিন, তাই তাকে শাড়ি পরাতে বলেছে রুনা বেগম। ফারহানদের পরিবারের একমাত্র কর্ত্রী এখন তিনিই। তাই ভালো খারাপ সব কিছুর দেখভালও তিনি করেন। বাড়িতে অতিথি আছে, তাই তিনি শাড়ি পরাতে বলেছেন। শাড়ি পরানোর দায়িত্ব পড়ে ফারহা আর রুকাইয়ার উপর। তারা বউয়ের জন্য কিনা নীল রঙের একটা শাড়ি নেয় তাকে পরানোর জন্য। সেই সাথে প্রয়োজনীয় অন্যান্য গহনা চুড়িও নেয়। কিন্তু ইউসরাত কিছুতেই অন্যের শাড়ি পরবে না। ফারহান শীতল চোখে তাকিয়ে বলে, তুমি আমার কি? ইউসরাত এমন প্রশ্নে অবাক হয়ে গেছে। আমি? হ্যাঁ, তুমি। রাতকাল তোমার সাথে আমার বিয়ে হয়েছে। সে হিসেবে তুমি আমার বউ, তাই বউয়ের জন্য কিনা শাড়ি পোশাক সব তোমাকেই পরতে হবে। ইউসরাত কিছুতেই মানবে না। না, আমি পরব না। আমি কোনো শাড়িই পরব না। আর এগুলো তো নাই। এগুলো সব আপুর জন্য কিনা হয়েছে। আপুর? স্টপ রাত। আমি আর আপু সিরাত এসব শুনতে চাই না। সিরাতের নাম আমার সামনে তুলবে না। তোমার বোনের সাথে আমার এখন কোনো সম্পর্কই নাই। সো আজ থেকে প্রতি কথায় সিরাতকে টানবে না। তোমার যা মন চায় পর। এখন বেরো। রাগে দুঃখে ইউসরাতের চোখ থেকে টপটপ করে পানি পড়ছে। সে ধূপধাপ পা ফেলে বেরিয়ে যায়। শালার সাত ভাই ওরফে দো, তোকে আমি সংসার করাচ্ছি। জ্বালিয়ে একদম কয়লা যদি না বানিয়েছি। কিছু হলে বেরো। আজরাইলও তোকে ভয় পাবে। ফারহান তার বিড়বিড় করে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। স্টুপিড গাল। রাত 2টা বাজে। ফারহান ইউসরাতের জন্য দরজা খোলা রেখেছে, কিন্তু তার এখনও আসার নাম নাই। খাবার টেবিলে তাকে নীল শাড়ি পরা দেখেছে। হয়তো না পেরেই পড়েছে। ফারহান এবার উঠে যায়। সোজা ফারহার রুমে যায়। এ বাড়িতে রাতের কাছে শুধু সাদ আর ফারহাই আছে। তাই ঘাপটি মারলে সেখানেই মারবে। ফারহা, বনু দরজা খোল। বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, 2বার নক করতেই ফারহা দরজা খুলে দেয়। রাত এখানে না? ওকে আমার রুমে আসতে বল। ফারহা ভাইয়ের দিকে তাকিয়ে একটু ইতস্তত করে বলে, ভাই, রাত তো ঘুমিয়ে গেছে। ফারহান কপালে হাত ঘষে কিছু ভাবে। তারপর ফারহার দিকে একবার চেয়ে কিছু পরখ করে সোজা রুমে ঢুকে পড়ে। বিছানায় চাদর দিয়ে আপাদমস্তক প্যাঁচানো মেয়েটাকে সোজা কোলে নিয়ে নিজের রুমের দিকে আগায়। রাত, তোর যে বুড়া বয়সে এত কোলে উঠতে ইচ্ছে করছে বললেই তো হয়। এত নাটক করার কি আছে? ইউসরাত চাদরের ভিতর থেকে লাফালাফি চেঁচামেচি করছে। সাদ ভাই, এসব কোনো ভদ্রপুরুষের আচরণ। ওহ মাই আল্লাহ, আমাকে এই শয়তান থেকে বাঁচাও। ফারহান তার বকবকানিকে হাওয়ায় উড়িয়ে দিয়ে নিজের রুমের দিকে এগিয়ে যায়। ধমকে বলে, তোকে এনেছি আমার ব্যক্তিগত চাকরানি বানাতে। আর তুই কিনা কাজ না করে নাক ডেকে ঘুমাচ্ছিস। তা তো হয় না রাত। তুই ঘুমালে আমার হাত পা টিপে দিবে কে? আর কত কাজ বাজ আছে, সে সবও তো করতে হবে নাকি? রুমের দরজায় গিয়ে একবার ঘুরে ফারহার দিকে তাকায়। সে হা করে তাকিয়ে আছে। বনু দরজা লক করে ঘুমিয়ে পড়। ফারহা মুচকি হাসে। দরজা বন্ধ করতে করতে বলে, গুড নাইট ভাইয়া অ্যান্ড ভাবি। ফারহান রুমে ঢুকে রাতকে ছুঁড়ে ফেলার মতো করে বিছানায় রাখে।